স্যার শুধু আপনার পিকটা শো করছে। হ্যাঁ, শুরু হয়েছে। গুড ইভিনিং এভরিওয়ান। আমি ডাক্তার গোপেশ চন্দ্র রায়, এইচডি হোমিও মেডিকেল একাডেমির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে খুব গুরুত্বপূর্ণ দুইটা টপিক নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার মূল বিষয় আমরা প্রত্যেকেই ইতিমধ্যে জানি, অ্যানিমিয়া এবং লিউকোমিয়া নিয়ে আলোচনা করা হবে। এই দুটো বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো শুরুতেই আমি জিজ্ঞাসা করব, যেহেতু অ্যানিমিয়া নিয়ে আমাদের বেশ কয়েকটা সেশন অলরেডি হয়েছে, তো আমি মনে করি আপনারা এক একজন করে একটু কাইন্ডলি বলবেন অ্যানিমিয়া সম্পর্কে। প্রথমে কে বলবেন? স্যার, anemia is a thing which lack of white blood cell. Sorry, can I speak in Bangla? হ্যাঁ হ্যাঁ, আপনি বলুন, সমস্যা নেই, আপনি আমাদের বাংলায় সুস্থ বলুন। আমাদের সুস্থ অবস্থায় শরীরের যে মানে রক্ত পদার্থ সে রয়েছে, সেখানে হচ্ছে লোহিত রক্তের পরিমাণ কমে যায় এবং লোহিত রক্ত পরিমাণ কমে যে অবস্থার সৃষ্টি হয় সেটাকে অ্যানিমিয়া বলে। আর অ্যানিমিয়ায় নর্মালি দেখা যায় যে স্বাভাবিকের চাইতে হিমোগ্লোবিনের পরিমাণটা অনেকটা কমে গেছে। এটাকে আমরা নর্মালি অ্যানিমিয়া বলে থাকি। আর অ্যানিমিয়া হলে আমরা যেসব প্রভাব দেখি, যে কারো চেহারার মানে ফেসটা পেল হয়ে যায় এবং হচ্ছে হাতের নখগুলো নীল হয়ে যায় এবং তার মধ্যে একটা ফ্যাকাশে ভাব দেখা যায়, পেল ভাব দেখা যায় এবং সে অল্পতে ক্লান্ত বোধ হয়ে যায়। দেখে মনে হয় কোনো কাজে এনার্জি পায় না, বা কোনো কিছু করতে গেলে এটা দেখা যায় তার মধ্যে একটা মানে কি বলে উইকনেস দেখা যায়। এরকম একটা মানে লক্ষণ দেখা যায়। তার শরীরগুলো জীর্ণ শীর্ণ হয়ে যায়। তারপরে দেখা যায় নর্মালি সে কোনো জায়গায় একটু উঠছে, তার বুকের ভিতরে ধড়ফড় করছে, এমন কি হচ্ছে সাডেনলি সে মানে অজ্ঞান হয়ে যাওয়ার একটা প্রবণতা থাকে। তারপর তার মধ্যে ক্ষুধামন্দা দেখা যায়, শ্বাস প্রশ্বাসটা খুব মানে কুইকলি নিতে থাকে। তারপরে হচ্ছে তার মধ্যে একটা ফোলা বা শোথ ভাব দেখা যায়। তারপরে হচ্ছে মনে হয় যে তার কানের ভেতরে কেমন একটা ভোঁ ভোঁ শব্দ হচ্ছে। তারপরে কোনো একটা ক্ষত হলে তাড়াতাড়ি শুকাতে চায় না, মাথা ঘোরা আছে, নিদ্রাভ্রম মানে নিদ্রাহীনতা আছে, বমি বমি ভাব আছে, তার অজীর্ণতা আছে, কোষ্ঠকাঠিন্য আছে, এরকম। আর এটা কেন হয়ে থাকে আমরা আমরা নর্মালি জানি যে অ্যানিমিয়া কেন থাকে। কারণ আমরা হচ্ছে একটা বলা যায় উন্নয়নশীল দেশ। এই জন্য দেখা যায় যে সবাই মানে পরিমাণ মতো খাবার পাচ্ছে না, এই জন্য দেখা যায় অনাহার অর্ধাহার থাকে, পুষ্টিহীনতায় ভুগে। তারপরে সাধারণ লোকেরা স্বাস্থ্য নিয়ম কানুন মানতে চায় না, এজন্য হয় দারিদ্রতার কারণে হয়ে থাকে। তারপরে ভিটামিন B2, ফলিক অ্যাসিড, লৌহ, এসব কারণে। তারপরে অনেক টাইপের রোগ ভোগার কারণে অনেক দিন ধরে দেখা যাচ্ছে সে রোগে ভুগে দিয়ে তার জীবনের শক্তিটা দুর্বল হয়ে যাচ্ছে এবং ক্ষয়ে যাচ্ছে। তারপর অকাল প্রসব হয়, গর্ভপাত হয়ে থাকে। তারপরে নিম্ন কিছু কারণে হয়ে থাকে, যেমন হচ্ছে যে আমাদের শরীরে যেসব কৃমিগুলো থাকে সেগুলো নষ্ট হয়ে যায়, লিভার হয়, ম্যালেরিয়া হয়, এসব কারণে অ্যানিমিয়া গুলো হয়ে থাকে। ধন্যবাদ স্যার। খুব সুন্দর, অসংখ্য ধন্যবাদ, আপনি অনেক সুন্দর করে বলেছেন। এবার কামরুন্নাহা ম্যাম, আপনি বলুন অ্যানিমিয়া সম্পর্কে, আপনি বলুন। স্যার, অ্যানিমিয়া হচ্ছে যে আমাদের শরীরে যে স্বাভাবিক রক্তে রক্তে যে নর্মালি যে হিমোগ্লোবিন থাকার কথা, তার থেকে পরিমাণে কম থাকলে তখন আমরা সেটাকে অ্যানিমিয়া বলি। অ্যানিমিয়ার কিছু লক্ষণ রয়েছে, যেমন সহজে দুর্বল হয়ে পড়ে, হাত পা ঠান্ডা হয়ে যায়, হাত পা কামড়ায় অনেক সময়, তারপর বুক ধড়ফড় করে, শ্বাস প্রশ্বাস দ্রুত হয়, নাড়ির গতি অনেক সময় দ্রুত হয়, ত্বক ফ্যাকাশে দেখা যায়, তারপর তার চোখ চোখ মুখ ফ্যাকাশে দেখা যায়। এই স্যার, তারপরে আর মানে যেসব কারণে সাধারণত হয়,
এটা আমাদের শরীরে যদি অনেক সময় দেখা যায় যে ব্লাড লস হয় কেটে গেলে কোনো আঘাতজনিত কারণে, তারপরে আরবিসির উৎপাদন যদি ব্যাহত হয়, তারপর আরবিসি অনেক সময় ধ্বংস হয়ে যায়। অপুষ্টিজনিত কারণ, বিভিন্ন রোগজনিত কারণ। এই পর্যন্ত স্যার, থ্যাংক ইউ। খুব সুন্দর। তবে দেখেন এখানে যেহেতু আমি প্রথমে মনে হয় স্ক্রিনে দেখা যাচ্ছে এখানে লোহিত রক্তকণিকা বলা আছে, আপনি সংক্ষেপে বলতে পারেন আরবিসি, এটা বলবেন, মানে এটা ম্যান্ডেটরি। কারণ কি আমাদের রোগ কিন্তু অনেকগুলো, তো অ্যানিমিয়াতে আপনার লোহিত রক্তকণিকা যেটাকে আরবিসি বলা হচ্ছে, এখানে হিমোগ্লোবিনের মাত্রা কমে যাচ্ছে, এটা আপনাদের উল্লেখ করেছেন, কিন্তু আরবিসিটা আপনার সংক্ষেপে উল্লেখ করবেন। কারণ কি ভাইভাতে এই কিছু কিছু জায়গায় যদি আপনি কিছু কথা বলেন তাহলে খুব সুন্দর ভাবে তারা মার্কিং করে, ঠিক আছে। এরপরে আপনি যখন রক্ত স্বল্পতা বলবেন, এটার ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ফিজিক্যালি কোন কোন জায়গাটা দেখি? ফিজিক্যালি যখন আমার একটা রোগী আসলো আমরা কিভাবে বুঝি সে অ্যানিমিয়ার রোগী? কি দেখে বোঝা যায়? তার চেহারা দেখে বোঝা যায়, তার চোখের নিচ দেখে বোঝা যায়, আঙ্গুল দেখে বোঝা যায়। আর হচ্ছে যে সে একটা মানে একটা নর্মালি তার যে স্কিনের হয় কেমন একটা রুক্ষ চলে আসে এবং মনে হয় একটা লাবণ্য হারায় যায়, মানে তার চেহারা দেখেই বোঝা যায় যে সে মানে অ্যানিমিয়া রোগী। অবশ্যই এখানে জিহ্বাটার কথা বলতেই হবে। কারণ কি দেখেন আমরা হোমিওপ্যাথিতে আপনার জিহ্বাটা একটা কমন জিনিস, জিহ্বা নখ। ম্যাজমেটিক প্রেসক্রিপশন করেন বা আপনি শুধুমাত্র জিহ্বা দেখে কিন্তু অনেক সময় মেডিসিন সিলেকশন করতে পারেন। তো সেই জন্য আপনাকে জিহ্বাটা দেখতেই হবে, চোখ দেখবেন, জিহ্বা দেখবেন, নখ দেখবেন, এটা কমন প্রত্যেকটা পেশেন্টের ক্ষেত্রেই দেখবেন। কারণ আপনি এক সময় যখন ম্যাজমেটিক প্রেসক্রিপশন করবেন, করতে করতে আপনার একটা এমন একটা অভ্যাস হয়ে যাবে, আপনি নখ দেখে, আমাদের ডক্টর হাসান মির্জা স্যার কিন্তু নখ দেখেই আর কয়েকটা কথা জিজ্ঞাসা করে কিন্তু ম্যাজমেটিক প্রেসক্রিপশন করতেন এবং রুগী কিন্তু অনেক আরোগ্য হয়েছে, তার আরোগ্যের হার অনেক, ঠিক আছে। আর অ্যানিমিয়ার অন্যতম কারণ মেয়েদের জন্য আপনার মিনিস্ট্রেশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ কোনো কারণ পাননি কিন্তু তার মাসে 2 বার আপনার শরীর খারাপ হচ্ছে এবং প্রত্যেকবার 10 দিন থাকছে, 5 থেকে 10 দিন থাকে বা তার বেশি থাকছে, প্রচুর ব্লাড লস হচ্ছে, তো এটার কারণে অ্যানিমিয়া হয়ে যায়। আবার অনেকের সময় দেখা যাচ্ছে তার পাইলস হয়েছে, হেমোরয়েড হয়েছে, তার মলদার থেকে প্রত্যেক দিন 7-8 বার সে বাথরুমে যাচ্ছে, প্রত্যেকবার ব্লাড পড়ছে ওখান থেকে, তাহলে তো সে অ্যানিমিয়াতে চলে যাবে। আবার এটা খুবই গুরুত্বপূর্ণ, আমাদের প্রথমে বলেছিলেন যে অ্যাক্সিডেন্টের মাধ্যমে ব্লাড লস, এটা তো অবশ্যই আমাদের গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা আমরা খেয়াল করবো এবং এটা বলতে হবে যে কারণটা কি, কারণে এই ব্লাড লসটা হচ্ছে। যতক্ষণ ট্রিটমেন্ট করবেন আপনি কারণ না জেনে আপনার চিকিৎসা কিন্তু সঠিক হবে না, এই জন্য কিন্তু কারণটা দেখতে হবে। আর এর মধ্যে উপসর্গের মধ্যে আপনাকে আরো কিছু জিনিস, যেহেতু আমরা হোমিওপ্যাথি, আমি তো ওভারঅলে আপনাকে বেশ কিছু ধারণা দিয়েছিলাম, কিন্তু এখন কিন্তু আপনাকে ধাতুগত লক্ষণ, ঠিক আছে, মানসিক লক্ষণ, চরিত্রগত লক্ষণ, সর্বদৈহিক লক্ষণ, এই লক্ষণগুলো মানুষের কিন্তু আমরা এর সাথে যুক্ত করি। আমরা কিছু লক্ষণ আছে প্রত্যেকটা রোগে কমন থাকে, ওই কথাগুলো আমার দরকার নেই। আপনাকে কোন কথাগুলো বেশি গুরুত্ব দিতে হবে, যেটা হচ্ছে পিকুলিয়ার, অর্থাৎ অন্যান্য রোগ থেকে এটাকে আলাদা করে ফেলে। আপনি মোটামুটি লক্ষণ যখন বুঝবেন তখন আপনি পরীক্ষা করতে দেবেন, সিবিসি পরীক্ষা করতে দেবেন, হিমোগ্লোবিনটা মাস্ট বি ওইটা করা হয় কমপ্লিট সিবিসি, অর্থাৎ সিবিসি যেটা কমপ্লিট করা হয় সেখানে আপনার হিমোগ্লোবিন থাকে, ঠিক আছে। সেজন্য কোনো দুশ্চিন্তা করার কারণ নেই, আপনার বর্তমানে কমপ্লিট রক্ত পরীক্ষা, যেটা কমপ্লিট ব্লাড কাউন্ট পূর্ণাঙ্গটা, সেটা দিলে আপনার এখানে চলে আসে, সিবিসি দিলে চলে আসে। তো এই জন্য আমরা খেয়াল করব, কারণ আমাদেরকে রোগী যে বিশেষ লক্ষণ, অদ্ভুত লক্ষণকে খুঁজে বের করতে হবে। আমাদের হ্যানিম্যান স্যারের নির্দেশনা রয়েছে একজন ব্যক্তির অদ্ভুত লক্ষণকে খুঁজতে হবে, আর অদ্ভুত লক্ষণকে খুঁজে বের করতে গেলে আমাদেরকে সাধারণ লক্ষণ সেটাকে জানতে হবে, না হলে তো আমরা অদ্ভুত লক্ষণ খুঁজে পাবো। তো আপনার অ্যানিমিয়া সম্পর্কে যেহেতু আমি এর আগের দিন আলোচনা করেছি, তো সেহেতু আমি অ্যানিমে নিয়ে আর বিশেষ আলোচনা করবো না, যেহেতু আপনারা যারা প্রথমে
উত্তর দিলেন, আমি খুব খুশি হয়েছি যে না আপনারা অন্তত কিছু মনে রেখেছেন। আসলে কি আমরা এখানে ক্লাসে শিখছি, তবে আমাদের এই শেখাটা তখনই কমপ্লিট হবে যখন আমরা কি করবো, এটা অনুশীলন করবো। আপনার আমি আলোচনার মাঝখানে কিন্তু আপনাদের মেডিসিনও বলেছিলাম যে কি কি ওষুধ সাধারণত আমরা ব্যবহার করে থাকি। সেই ক্ষেত্রে আপনাদের বিশেষ করে কনস্টিটিউশনাল যখন আমরা ট্রিটমেন্ট করি, কনস্টিটিউশন জানতে গেলে আমরা কিন্তু বংশগতটা ইতিহাস নিই, ঠিক আছে। এখন ইনহেরিটেড তার বংশগত ইতিহাসে যদি কোনো প্রবলেম থাকে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা আপনাকে নিতে হবে। আজকের মূল আলোচনার বিষয় হচ্ছে লিউকোমিয়া। লিউকোমিয়াটা কি দেখতে পাচ্ছেন? আমার এখানে হচ্ছে কি ল্যাপটপে আজকে বারবার হ্যাং হয়ে যাচ্ছে। স্লাইডটা কি বন্ধ হয়ে গেছে? স্যার আগের স্লাইডটাই লিউকোমিয়া কি দেখা দেখতে যাচ্ছে। পাচ্ছেন? লিউকোমিয়া সম্পর্কে কে কি জানেন? দেখেন, এই অ্যানিমিয়া রক্ত স্বল্পতার কারণ, এখন অনেক কারণে তো হয়ে থাকে। রক্ত স্বল্পতার সবচেয়ে সাধারণভাবে আমরা চিন্তা করি কি ভিটামিন B12 এটা কমে গেছে। আপনাদের ফলিক অ্যাসিডের কথা বললেন, সেটা ঘাটতি হতে পারে। এবং আমাদের ক্রনিক ডিজিজ, বিশেষ করে থ্যালাসিমিয়া, লিউকোমিয়া, এই ধরনের রোগ যদি থাকে তাহলে কিন্তু তার রক্তের বিভিন্ন সমস্যা দেখা দিবে। এই জন্য আমাদেরকে এই বিষয়টা জানতে হবে যে তার পারিবারিক ইতিহাসে আমাদের দেখতে হবে যে রক্ত স্বল্পতার জন্য এই ধরনের মারাত্মক রোগ কি আছে কিনা, ঠিক আছে। এই মারাত্মক রোগগুলো যদি থাকে তাহলে কিন্তু তার কি হবে, অ্যানিমিয়া হতে পারে। এই জন্য আমাদেরকে সবসময় তার অ্যানিমিয়ার যখন পেশেন্ট বা কোনো রোগী থাকবে, এই জন্য কি করি আমরা পূর্বপুরুষের ইতিহাসটা নিই সাথে, তাহলে আমরা বুঝতে পারি তার যে এই রক্ত, যেমন অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, ঠিক আছে, এই রোগগুলো কিন্তু খুবই জটিল এবং এর ট্রিটমেন্ট কিন্তু আপনার হোমিওপ্যাথিতে খুব সুন্দর হয়। তবে আমাদের ওই রোগগুলো সম্পর্কে একটা পূর্ণাঙ্গ ধারণা তো রাখতে হবে। আমি বলেছিলাম অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া বা এই সম্পর্কে কিন্তু আপনারা একটু পড়বেন, কারণ এখানে আমি অনেক ডিজিজের নাম বলেছি, কিন্তু আসলে কি প্রত্যেকটা ডিজিজ নিয়ে যদি আমি আলোচনা করি তো একটা ডিজিজে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা লেগে যায়। কিন্তু মূল টপিক, মূল বিষয়টা তো ধরেন অ্যানিমিয়ার মধ্যে তো আমার অনেকগুলো পার্ট আমি আলোচনা করে গিয়েছি, যেগুলো আলোচনা করেছি সেগুলো তো বারবার আলোচনা করাটা আমি মনে করি না ঠিক হবে। এই জন্য আপনারা এই বিষয়গুলো পড়বেন, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়াটা কিন্তু পড়বেন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে দেখা যাচ্ছে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ার অনেক পেশেন্ট আছে, দিন দিন এটা বাড়ছে। বাড়ার কারণটা কেউ বলতে পারবে না, কিন্তু বাড়ছে এটা সবাই জানে। এখন যেহেতু এই রোগটা বাড়ছে, আমাদের এটা ট্রিটমেন্ট করতে হবে এবং হোমিওপ্যাথিতে এর অনেক ভালো ট্রিটমেন্ট রয়েছে, যেটা মডার্ন মেডিসিনের ডাক্তাররা এগুলো তারা বিশ্বাস করতে চায় না, কিন্তু দিন আসছে আমাদের সামনে। কারণ আগামীতে আমরা কি করব, আমরা তো মানুষের সামনে সত্যটাকে উপস্থাপন করব। যখন সত্য উপস্থাপন করব তখন কিন্তু মানুষ বুঝতে পারবে যে কোনটা সত্য আর কোনটা মিথ্যা। আজকে এক একজন এক এক কথা বলবে ঠিকই, কিন্তু আপনার যখন সত্যটা আসবে সামনে তখন মিথ্যাটা আপন ইচ্ছায় কিন্তু দূরীভূত হয়ে যাবে। এই জন্য হোমিওপ্যাথি নিয়ে মানুষের যে প্রোপাগান্ডা করে থাকে যে ওষুধের কার্যকারিতা নেই, এই নেই, বিভিন্ন রকম কথা বল, তো মানুষের সেই অবস্থা কিন্তু আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে, মানসিক অবস্থা পরিবর্তন হচ্ছে। আপনি যখন ওষুধ দিবেন রিপোর্টেও যখন পরিবর্তন থাকবে তখন কিন্তু মানুষ কি করবে, হোমিওপ্যাথি গ্রহণ করবে। কারণ এই যে অটোইমিউনি যতগুলো রোগ, যেমন অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, এটি কিন্তু অটোইমিউনি ডিজিজ, ঠিক আছে। আপনাকে অটোইমিউনি ডিজিজ এটা জানতে হবে। আর আরেকটা কথা বলতাম যে সিকেল সেল অ্যানিমিয়া, এটা হিমোলাইটিক অ্যানিমিয়া। এটাও কিন্তু আপনার একজন ব্যক্তি তার পিতা মাতার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পায়। আমরা জানি উত্তরাধিকার সূত্রে টাকা পয়সা এগুলো পায়, কিন্তু আজকে আমরা যখন হোমিওপ্যাথি পড়ছি আমরা যেহেতু পূর্বপুরুষের ইতিহাস নিই, তো পূর্বপুরুষের ইতিহাস নিয়ে এটা তো আমাদের একটা কমন ব্যাপার, যে কোনো ব্যক্তি আসুক তার
বাবার কি রোগ আছে, মার কি রোগ আছে, বাবা কি রোগের জন্য রেগুলার ওষুধ খায়, মা কি রোগের জন্য রেগুলার ওষুধ খায়, বা কোনো মারাত্মক ডিজিজ আছে কিনা, এগুলো তো কমন শোনাই করে। তো ওগুলোতে যদি আপনি জানেন যে তাদের ক্যান্সার ছিল বা কোনো রকম অস্বাভাবিক মৃত্যু ছিল, তাহলে সেটা নোট ডাউন করে রাখবেন। এবং এই যে কারণগুলো, অর্থাৎ কোনো প্রকার যেটা তাদের কাছে মনে হচ্ছে না এটা হয়তো বা অস্বাভাবিক, সেটা হয়তো আপনার কাছে স্বাভাবিক, কারণ ওই বিষয়ের উপর আপনি জানেন যে আমাদের রেপার্টরাইজেশন করলে অনেক সুন্দর সুন্দর মেডিসিন রেমেডি আমরা পেয়ে থাকি। তবে থ্যালাসেমিয়া তো অনেক পরিচিত। তো আজকের মূল আলোচনার বিষয় বা যেটা আমি বলবো সেটা হচ্ছে আমাদের লিউকোমিয়া। লিউকোমিয়া দেখেন এখানে খুব সুন্দর ভাবে এখানে লেখা রয়েছে কি ব্লাড ক্যান্সার। ব্লাড ক্যান্সার বলতে কিন্তু আমরা সহজভাবে বুঝতে পারছি যে ব্লাড ক্যান্সার বলতে কি বোঝানো হয়, রক্তের ক্যান্সার, যে ক্যান্সারটা রক্তে হয়। তো এই যে রক্তের ক্যান্সার লিউকোমিয়া, এটা কি হয় আমাদের লোহিত রক্তকণিকা। এর আগে কি ছিল, আমি কি রক্তকণিকার কথা বলছিলাম, আরবিসি বলতে কি বোঝানো হয়, রেড ব্লাড সেল, সেটাকে আমরা বাংলায় কি বলি একটু উত্তর দেন। লোহিত লোহিত রক্তকণিকা। লোহিত রক্তকণিকা, এখানেও কি থাকতেছে, লোহিত রক্তকণিকা থাকছে, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা, এই তিনটা কি রক্তের প্রধান কোষ। এখন আমাদের এই শ্বেত রক্তকণিকার মধ্যে আরো 5টা উপাদান রয়েছে, যেটাকে বলা হচ্ছে নিউট্রোফিল, লিম্ফোসাইট, মোনোসাইট, ইসেনোফিল, ব্যাসোফিল, এই 5টা উপাদান থাকছে। এখন এই যে 5টা উপাদান থাকছে এটা কোথায় থাকে, শ্বেত রক্তকণিকার মধ্যে থাকে। এখন শ্বেত রক্তকণিকা যদি আমরা চিন্তা করি কিভাবে হয়, এটা অ্যাকচুয়ালি হয় বোন ম্যারো। বোন ম্যারো, এই বোন ম্যারোর মধ্যে কয়েকটা ধাপে একটা রক্তকণিকা তৈরি হয়, উৎপাদন হয়। সর্বপ্রথম এই বোন ম্যারো থেকে কি করে, হোমোপ্যারেটিক স্টিম সেল তৈরি করে। এরপরে সেখান থেকে রক্তর যাত্রা, কণিকা মানে রক্ত তৈরি হওয়ার আপনার যাত্রাটা শুরু হয়। এরপরে স্টিম সেল থেকে মায়োলয়েড, লিম্ফয়েড কোষ তৈরি করে। এবার মায়োলয়েড থেকে লোহিত রক্তকণিকা, এরপর অনুচক্রিকা, তারপর নিউট্রোফিল, ব্যাসোফিল, ইসনোফিল, এগুলো কিন্তু উৎপন্ন। এরপরে কি হয়, লিম্ফয়েড থেকে লিম্ফোসাইট, লিম্ফয়েড থেকে কি হয়, লিম্ফোসাইট তৈরি হয়। আর রোগ প্রতিরোধ সহায়তার জন্য কিন্তু এই যে আমাদের শ্বেত রক্তকণিকা, যেটাকে বলা হচ্ছে ডাব্লিউবিসি, হোয়াইট ব্লাড সেল, এইটার মধ্যে যে 5টা উপাদান রয়েছে, এটা কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য সব থেকে বেশি কি করে, কাজ করে থাকে। এখন এই বিষয়টা আমাদের কোষের সকল তথ্য, যে আমি বংশগত মাধ্যমে আমি রোগ আক্রান্ত হব কি হব না, সেটা কোথায় থাকে, ডিএনএ তে থাকে। এখন ডিএনএ মধ্যে সকল তথ্য থাকে। এখন এই তথ্যগুলো যদি তার যদি ত্রুটিপূর্ণ কোনো জায়গা থাকে, ত্রুটি থাকে, কোনো রোগের যদি কোডিং থাকে, তাহলে কি হচ্ছে, সে রোগে আক্রান্ত হচ্ছে। তাহলে মায়োলয়েড বা লিম্ফয়েড এই গঠন পর্যায়ে যদি অস্বাভাবিক কোষ বিভাজন শুরু হয়, দুটো উপাদান, একটা হচ্ছে মায়োলয়েড এবং লিম্ফয়েড, এই দুটো যদি অস্বাভাবিক ভাবে তার কোষ বিভাজনটা বাড়ায় দেয়, তাহলে সেটাকে আমরা বলতেছি লিউকোমিয়া। এখন একটা সুস্থ মানুষ, তার রক্তে যে পরিমাণে শ্বেত রক্তকণিকা থাকবে, লিউকোমিয়ার পেশেন্টে কিন্তু সেটা থাকে, তার থেকে কি থাকে, কম থাকে না বেশি থাকে, আপনার একজন বলুন তো দেখি। বেশি থাকবে, কমে যায়। এখন এই লিউকোমিয়া কিন্তু প্রধানত 2 ধরনের ভাগ করা হয়। এটা হচ্ছে অ্যাকিউট লিউকোমিয়া। অ্যাকিউট লিউকোমিয়া কি, যে ক্যান্সার আক্রমণের মাত্র কয়েক সপ্তাহের মধ্যে মারাত্মক অসুস্থ হয়ে পড়ে এবং খুব দ্রুত চিকিৎসা ব্যবস্থা গ্রহণ যদি করা না হয়, তাহলে সে মৃত্যুর দিকে ঢলে পড়ে অ্যাকিউট লিউকোমিয়ার ক্ষেত্রে। আর ক্রনিক লিউকোমিয়ার ক্ষেত্রে কি হয়, ক্যান্সার কোষ খুব ধীর গতিতে তার শরীরে বাড়ছে 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 এবং প্রাথমিক পর্যায়ে তেমন কোনো লক্ষণ দেখা যায় না, বোঝা যায় না, যার ফলে এই ক্যান্সার অর্থাৎ ক্রনিক লিউকোমিয়া যদি হয়, তাহলে আক্রমণে অনেকদিন পরে ধরা পড়ে, আর যখন ধরা পড়ে তখন আর কি থাকে না, ট্রিটমেন্ট করার সুযোগ থাকে। এখন এই যে লিউকোমিয়া, এই লিউকোমিয়াটিকে আবার 4 ভাগে ভাগ করা হচ্ছে, সংক্ষেপে ALL, অ্যাকুইট
লিম্ফোয়িটিক লিউকোমিয়া। এখন এই যে অ্যাকুইট লিম্ফোয়িটিক লিউকোমিয়া, যেটাকে ALL দ্বারা প্রকাশ করা হচ্ছে, এটা কি হয়, লিম্ফয়েড কোষের ক্যান্সার বলা হয়। এখানে খুব দ্রুত কিন্তু আমার এই আক্রান্ত হতে থাকে আমাদের ব্লাড সেলে, এবার ক্যান্সার হওয়ার প্রবণতা বেশি দেখা যায়। তারপরে AML, যেটাকে বলা হচ্ছে অ্যাকুইট মাইলোজেনিয়াস লিউকোমিয়া। মায়োলয়েড কোষের থেকে এটা হয়, সেজন্য মায়োলোজেনিয়াস বলা হচ্ছে। এটাকে সংক্ষেপে AML বলা হচ্ছে। এটা কিন্তু শিশুদের থেকে বড়দের ক্ষেত্রে এই ক্যান্সারের প্রবণতা বেশি দেখা যায়। কিন্তু ধরেন যদি থ্যালাসেমিয়া, এটা কিন্তু বাচ্চাদের বড়দের যে কোনো মানুষকে দেখা যায়, কিন্তু থ্যালাসেমিয়া যেহেতু অনেক প্রচার ও প্রসার রয়েছে, থ্যালাসেমিয়ার নামটা কিন্তু বেশি আমরা শুনি, কারণ এই রোগটা নিয়ে অনেক রিসার্চ হচ্ছে, অনেক গবেষণা হচ্ছে, অনেকে ট্রিটমেন্ট করতেছে, অনেকে কিন্তু ভালো পরিবর্তন হচ্ছে। কিন্তু আপনার লিউকোমিয়া, এটা নিয়ে কিন্তু এতটা প্রচার হয় না, কারণ যাদের হয় তাদের ট্রিটমেন্ট করতে করতেই তারা মারা যায় বেশিরভাগ, এই জন্য এটার প্রচারটা কম। তো ক্রনিক লিম্ফোয়িটিক লিউকোমিয়া, যেটাকে বলা হয় CLL, এটা ক্যান্সারে যেহেতু খুব ধীর গতিতে হতে থাকে, এখানে আপনার বড়দের ক্ষেত্রে এটা বেশি দেখা যায়, কারণ ছোটদের হলে তো সেটা একই হতো, দ্রুত দেখা যেত, তাহলে সে ট্রিটমেন্টে যেত। যেহেতু বড়দের দেখা যাচ্ছে, কারণ সে তো অনেক বছর এটা কোনো গুরুত্বই দেয়নি, কারণ তার মধ্যে তেমন কোনো লক্ষণ ছিল না। এরপর হচ্ছে ক্রনিক মায়োলোজেনিয়াস লিউকোমিয়া। এটাও মাইলয়েড কোষের থেকে তৈরি হয়, যেটাকে CML বলা হচ্ছে। এটা বড়দের ক্ষেত্রে হয় এবং এরও কিন্তু প্রাথমিক পর্যায়ে কোনো লক্ষণ প্রকাশ করে না। এখন এর মূল কারণ, লিউকোমিয়ার মূল কারণ হচ্ছে ডিএনএ, আমাদের যে কোষ বিভাজন, অর্থাৎ আমরা যখন স্বামী স্ত্রী যখন কোনো সন্তান নিতে মানসিকভাবে প্রস্তুত না নিয়ে যখন তারা দুইজন একসাথে মিলিত হচ্ছে, তখন ওই সময় কিছু মুহূর্তের মধ্যে যখন দেখেন যে একটা ডিম্বাণু এবং শুক্রাণু যখন মিলিত হচ্ছে, তখন সেলে যে কোষ বিভাজন প্রথম শুরু হলো, ওই কোষ বিভাজনের মধ্যেই কিন্তু তার সকল কোডিং হয়ে যাচ্ছে। ওইখানে যদি কোনো মিউটেশনের কোনো ত্রুটি থাকে, রক্তে যদি কোনো প্রবলেম থাকে, যেটাকে বংশগত বলা হচ্ছে, অটোইমিউন ডিজিজের ম্যাক্সিমাম কারণে হচ্ছে কোনো না কোনো আমাদের জেনেটিক কোডে আপনার কোনো না কোনো ত্রুটি, অর্থাৎ যেটা যেভাবে থাকার কথা সে কোডিং এ সেই সঠিক কোডিংটা নাই, কোন একটা জিনিস ভুল আছে, যার কারণে সেটাকে অটোইমিউন ডিজিজ, জেনেটিক ডিজিজ মানে বংশগত রোগ বলা হচ্ছে। তো এই ক্ষেত্রে আমাদের এই বিষয়গুলো পরিবর্তন আসলে অ্যালোপ্যাথিক সিস্টেম, মডার্ন মেডিসিনে তো বলছে অনেক ব্যয়বহুল চিকিৎসা, যেমন জিন থেরাপি দিচ্ছে, তো এগুলো কিন্তু অনেক ব্যয়বহুল, সকলের পক্ষে সম্ভব না, কোটি কোটি টাকা লাগে। তো লিউকোমিয়ার প্রকৃত কারণ এখন পর্যন্ত অজানা। তো ঝুঁকির মধ্যে অনেকে বলে থাকে যে কিছু কিছু বিষয় আছে যেগুলো থাকলে এই রোগ হওয়ার সম্ভাবনা থাকে। কেমন, যেমন পূর্বে কোন একটা ক্যান্সার রোগ ছিল, যে ক্যান্সারের জন্য তাকে কেমোথেরাপি দেওয়া হয়েছে বা রেডিওথেরাপি দেওয়া হয়েছে, তো এই রেডিওথেরাপি বা কেমোথেরাপির পরে কিন্তু লিউকোমিয়া হতে পারে। এটা একটা মানে এদের কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে যাদের হচ্ছে। এবার জেনেটিক ডিসঅর্ডার, বিশেষ করে ডাউন সিনড্রোম, এই ধরনের রোগে আক্রান্ত যে সকল বাচ্চা রয়েছে তাদের যে কোনো সময় লিউকোমিয়া হতে পারে। তারপরে যারা প্রচুর পরিমাণে নেশা করে তাদের মধ্যে এটা হতে পারে। তেজস্ক্রিয় বিভিন্ন প্রতিষ্ঠানে যারা কাজ করে, গবেষণা করে, তাদের কিন্তু লিউকোমিয়া হতে পারে, এবং পারিবারিক ইতিহাসে যদি লিউকোমিয়ার হিস্ট্রি থাকে তাহলে হতে পারে। মহিলাদের তুলনায় কিন্তু পুরুষদের ক্ষেত্রে লিউকোমিয়া আক্রান্ত হওয়ার প্রবণতা বেশি, মেয়েদের থেকে কিন্তু ছেলেরা লিউকোমিয়া আক্রান্ত বেশি হয়। রিস্ক ফ্যাক্টর হিসাবে যদি আপনি ধরেন ক্যান্সার আক্রান্ত হওয়ার সম্ভাবনা যাদের বেশি রয়েছে বংশে, তাদের কিন্তু কিছু লক্ষণ কমন থাকে, যেমন দুর্বলতা, ক্লান্তি, সামান্য একটু কাজ করার পর প্রচুর ক্লান্তি বোধ, জ্বর, শীত শীত বোধ, তারপরে ঘন ঘন ইনফেকশনের প্রবণতা, তারপরে শ্বাসকষ্ট, শরীরে ওজন কমে যাওয়া, হাড় ও বুকের পাঁজরে ব্যথা হওয়া, লিম্ফ নোড ফুলে যাওয়া, লিভার ও স্প্লিন বড় হয়ে যাওয়া, বমি বমি ভাব হওয়া, মাথা ব্যথা, ঝিমুনি ভাব। এই ধরনের যে লক্ষণগুলো, এগুলো কিন্তু কমন লক্ষণ। তবে এই কমন লক্ষণে কিন্তু আমরা চিন্তা করতে পারবো না, কারণ
আমাদের যদি লিউকোমিয়ার পেশেন্ট ট্রিটমেন্ট করতে হয় অবশ্যই কিছু প্যাথোলজিক্যাল পরীক্ষা করতে হবে, সেখানে কমনলি সিবিসি দিতে হবে, ব্লাড সেল এক্সামিনেশন আমাকে করাতে হবে, বিশেষ করে বোন ম্যারো যে পরীক্ষাগুলো আছে সেটা করাতে হবে, এর সাথে এক্স রে লাগবে, সিটি স্ক্যান লাগবে, এমআরআই লাগবে, এবং লাম্বার আপনার স্পাইনাল ট্যাপ বিশেষ করে ওইটার ভিতর থেকে আপনার ফ্লুইড নিয়ে, বোন ম্যারো ফ্লুইড নিয়ে কিন্তু এটার আপনার কি করা হয়, পরীক্ষাটা সম্পন্ন করা হয়, এবং এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে কি করতে হবে, মনে রাখতে হবে। তো এই বিষয়টা কি বুঝতে পেরেছেন? কাইন্ডলি একজন বলবেন, আমি যতটুকু আলোচনা করলাম। জি স্যার। স্লাইডটা কি পরিবর্তন হয়েছে দেখেন তো, আমার আজকে ল্যাপটপ বারবার হ্যাং হচ্ছে। স্লাইড পরিবর্তন হয় না, আপনার পিকটা শো করছে। ঠিক আছে, আমিও এখানে মনে হচ্ছে যে স্লাইড পরিবর্তন হয়নি, এবার মনে হয়েছে। তো অ্যানিমিয়া প্রোফাইলে যে যে পরীক্ষাগুলো করতে হয় এগুলো অনেক সময় আমরা দিয়ে থাকি, তবে এরিথ্রোপয়েটিন সিরাম এটা করানো হতে পারে। লিউকোমিয়ার জন্য আপনার ক্যান্সারের কিছু স্টেজের পরীক্ষা করানো হয়ে থাকে। তো নর্মাল ব্লাডে দেখেন আপনার ব্লাড কেমন থাকে আর লিউকোমিয়ার ক্ষেত্রে কেমন থাকে। আপনার ডান সাইডে দেখতেছেন লিউকোমিয়া, বা সাইডে দেখতেছেন নর্মাল ব্লাড। স্যার স্লাইড শো করছে না। দেখেন নর্মাল ব্লাড এবং আমি দেখতে আমার পাচ্ছি। মনে হয় যে আমি চেঞ্জ করেছি, আপনারা দেখেন এর পরিবর্তন হয়েছে। স্লাইড শো করছে, তো ক্লিয়ার স্লাইড শো করছে, আপনার ওখানে প্রবলেম তাহলে হলো। ঠিক আছে, এবার আমার মনে হয় এতক্ষণে আলোচনার পরে আপনারা এই ছবিটা দেখলে প্রায় বুঝতে পারছেন যে দুটোর মধ্যে পার্থক্যটা কোথায়। তো এই ক্ষেত্রে আমাদের অ্যানিমিয়া বা লিউকোমিয়ার জন্য আমরা যে যে চিন্তা ভাবনা করে থাকি, যে খাদ্য খাবারের নিয়ম কানুন, এগুলো কিন্তু কমন এখানেও দিতে হবে। অর্থাৎ আপনি যে ওষুধই দেন না কেন, আমাদের অর্গান অফ মেডিসিন আমাদের হ্যানিম্যান স্যার যে নির্দেশনা দিয়েছে রোগের সাথে পথ্য, অর্থাৎ কি খেতে হবে কি খাওয়া যাবে না, এটা কিন্তু স্যার বারংবার বলেছেন যে এটা অর্থাৎ যে কারণে হয়, অর্থাৎ হাইড্রোজেনের ধাতু, অর্থাৎ এখানে বৃদ্ধি, হ্রাস বৃদ্ধি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি একটা পেশেন্টকে যখন ওষুধ দিবেন তার হ্রাস বৃদ্ধি তো আপনাকে দেখতে হবে। তাহলে আপনি যখন হ্রাস বৃদ্ধি দেখবেন তাহলে আপনি সঠিকভাবে তার কিসে বাড়ে কিসে কমে এটা যখন জানতে পারবেন তখন কিন্তু আপনি তার ট্রিটমেন্ট প্রসিডিউরটা সঠিক হবে। ঠিক আছে, এখন ব্যাসোফিল আপনার বাড়ে দেখেন, আপনার বর্তমানে আমাদের হোমিওপ্যাথিকে কিছু কিছু অনেক নতুন গবেষণা হচ্ছে, যেমন আপনার হিমোগ্লোবিনিনাম একটা মেডিসিন পাওয়া যায়। ঠিক আছে, তো হিমোগ্লোবিন কম হয়ে গেলে অন্যান্য ওষুধের সাথে কিন্তু এই ধরনের ওষুধ দেওয়া যেতে পারে, তবে এটা ব্যবহার করতে গেলে আপনাকে অবশ্যই আরো অভিজ্ঞ হতে হবে, কারণ আপনার যদি ন্যূনতম চিকিৎসার যে বেসিক কনসেপ্ট গুলো যদি আপনার ক্লিয়ার না থাকে, কারণ এগুলো তো ক্যান্সার পেশেন্ট, যতদিন পর্যন্ত আপনি ক্যান্সার পেশেন্ট নিজের থেকে না দেখতে পারেন অবশ্যই একজন সিনিয়র ডক্টরের পরামর্শ নিয়ে আপনি ক্যান্সার পেশেন্ট দেখবেন, দেখতে কোনো সমস্যা নেই আপনি, এবং তারা খুশি হবে। একজন ক্যান্সার পেশেন্ট যখন দেখবেন আপনি দুইজন ডাক্তার রাখেন, আপনি বলেন যে আমি একটা বোর্ড বসেছি, যেহেতু একটা জটিল বিষয়, আমি বোর্ড বসে আমাদের সিনিয়র ডক্টরকে নিয়ে 3-4 জনে মিলে আমরা একটা রোগী দেখছি। তো এই ক্ষেত্রে আপনি কিন্তু এটা করতেই পারেন, আপনি যেহেতু প্রথম আপনি স্টুডেন্ট হিসাবে আপনার অভিজ্ঞতা না হলেও আপনি যখন সিনিয়র ডক্টর রাখবেন তাদের পরামর্শ নিয়ে যখন ওষুধটা দেওয়া হবে আপনি হাতে কলমে কিন্তু শিখতে পারছেন। এবং এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে আপনি যাই করুন না কেন আপনাকে কিছু ঘরোয়া উপাচার তাকে বলতে হবে, যে খাবার খেতে বলতে হবে যেটা তার রক্তকে বৃদ্ধি করে, যেমন বিটরুট, এটা আপনি খেতে বলবেন, এটা রস করেও খেতে পারে, অনেক জায়গায় স্প্রেড ডায়েট বিটরুট, যেটা বিটরুটটাকে গুঁড়া করে এটা শুকানো হয় এবং ওটাকে খেতে দেওয়া হয়, ওটা খাবে। তারপরে আপনার যা কিছু প্রকৃতিতে লাল রং বা রঙিন ফ্রুট, সাইট্রাস ফ্রুট যেগুলো আছে ভিটামিন সি সমৃদ্ধ, যেমন লেবু, এটা সে খাবে। আমাদের দেশে যেটাকে বাতাবি লেবু বলে, এটা খুবই উপকারী অ্যানিমিয়া পেশেন্ট এদের ক্ষেত্রে। আপনারা
বাতাবি লেবুকে কি বলেন এক এক জায়গায়, অনেক জায়গায় কিন্তু জাম্বুরা বলেন, ঠিক আছে। তো এটা কিন্তু আমরা এই অ্যানিমিয়া, লিউকোমিয়া, ব্লাড ওরিয়েন্টেড যত প্রকার ডিজিজ আছে প্রত্যেকটা ক্ষেত্রে আপনি খেতে বলতে পারেন মৌসুমী ফল, এবং এটা খুবই উপকারী, ঠিক আছে। এর সাথে আরো অনেক কিছু বলা যেতে পারে যেগুলো আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে, যেমন আপনি কুমড়ার বীজ, যত প্রকার বীজ আছে, এটাকে ভিটামিন B12 থাকে, এগুলো খেলে কি হবে, তাকে ওষুধটা সহজে ধরবে, আর যা যা করলে তার খারাপ লাগে, রোগটা বৃদ্ধি পায়, সেগুলো মানা করতে হবে, যেগুলো করা যাবে। তো হোমিওপ্যাথিক ওষুধ আপনি দেখেন অ্যানিমার ক্ষেত্রে ফ্রামেট, তারপরে আলট্রারিস ফেরিনোসা, এইটা ব্যবহার করা যায়, চায়না ব্যবহার করা যায়, নেট্রামিউল ব্যবহার করা হয়, এই ধরনের ওষুধ কিন্তু খুবই ব্যবহৃত হয়, ঠিক আছে। এখন আপনার ফেরামফস ব্যবহৃত হয়। এই ওষুধগুলোই যে দিতে হবে তা না, আমি বারবার করে বলছি যে এই ওষুধগুলো কমন, কিন্তু আপনাকে অবশ্যই লক্ষণ সাদৃশ্যে পূর্ণাঙ্গ টেস্টিং এ যে মেডিসিনটা আসবে আপনি সেটাই দেন, আপনি খুব ভালো রেজাল্ট পাবেন। তবে আপনার যখন আপনি এই লিউকোমিয়ার পেশেন্ট দেখবেন, এখানে আপনি যাই করেন না কেন আপনাকে মায়াজমেটিক কন্ডিশনটাকে আসতেই হবে, অর্থাৎ সে সিফিলিটিক মায়াজম, সাইকিয়াট্রিক মায়াজম, না টিউবারকুলার ডায়াথিসিস, না সোরিক মায়াজম পেশেন্ট। যদি টিউবারকুলার ডায়াথিসিস হয় তাহলে আপনার সোরিক পিডিয়ামের টিউবারকুলার ডায়াথিসিস না সিফিলিটিক পিডিয়ামের টিউবারকুলার ডায়াথিসিস, এই দুটোকে বুঝে তারপরে আপনার ট্রিটমেন্ট করতে হবে। এই মায়াজমেটিক মেডিসিন আগে দিতে হবে, এরপরে আপনার দেখাচ্ছে অ্যালুমিনা, নাস, ক্যালকেরিয়া ফস, ক্যালকেরিয়া কার্ব, এই ধরনের ওষুধ দিয়েও কিন্তু আপনার এই লিউকোমিয়া পেশেন্ট পরিবর্তন হয়, ঠিক আছে। তবে আমি আপনাদের সামনে আমাদের একটা গবেষণাপত্র যেটা ইন্ডিয়া থেকে হয়েছে লিউকোমিয়ার পরে, আমি সেটা আপনাদের সামনে দেখাবো যে আমাদেরকে এই ধরনের গবেষণা করতে হবে, আমরা এগিয়ে যাব, আমরা পড়ব গবেষণাপত্রগুলো, তারপরে নিজেদের সমৃদ্ধ করতে হবে। তো মূল আলোচনা এতটুকু ছিল, ধন্যবাদ। তবে এবার আমি গবেষণাপত্র দেখাবো, আপনারা আমাদের হোমিওপ্যাথিক গবেষণাপত্র কে কে দেখেছেন, যে বিভিন্ন রিসার্চ পেপার দেখেছেন। বাংলাদেশে যদি এখনো কোনো গবেষণা এভাবে হয়নি যেটা ইন্টারন্যাশনালি সাবমিট হয়েছে, এরকম কিন্তু কোনো তথ্য নেই বাংলাদেশ থেকে। তবে ইন্ডিয়া থেকে অনেক গবেষণা হয়েছে এবং হচ্ছে, আমরা ইন্ডিয়ান যে গবেষণাগুলো আছে সেই গবেষণাগুলোকে কিন্তু আমরা গুরুত্ব দিব, ঠিক আছে। কারণ যেটা হয়ে গেছে সেটাকে যদি আমরা গুরুত্ব দিই তাহলে আমরা খুব ভালো করতে পারবো। স্লাইডটা কি শো হয়েছে? জি স্যার, হয়েছে। দেখেন, এটা মনে হয় দেখা যাচ্ছে, holistic treatment of chronic myeloid leukemia with, আপনারা দেখেন তো পড়া যাচ্ছে কিনা। এটা একটা কেস রিপোর্ট, ঠিক আছে। এই গবেষণাটা ও কে করেছে তার নাম দেওয়া রয়েছে অ্যাবস্ট্রাক্টে, এগুলোর পড়ার একটা নিয়ম আছে, এখানে কি ওয়ার্ড আছে, ইন্ট্রোডাকশন থাকে, এখানে অনেক কিছু থাকে। তবে আজকে জাস্ট আপনাদের সামনে তুলে ধরা যে এখানে একটা কিউআর কোড, বর্তমানে কিন্তু সারা পৃথিবীতে যেগুলো আছে কিউআর কোড থাকে, একটা ডিওআই নাম্বার থাকে এবং কেস রিপোর্ট থাকে, কেস হিস্টোরি থাকে, ঠিক আছে, টোটালটা আপনার রিসার্চ পেপার। এবং দেখেন এখানে কিন্তু আপনার করা আছে, অর্থাৎ একটা পেশেন্টের রিপোর্ট দেওয়া আছে, ঠিক আছে। রিপোর্টে আপনার অ্যাডভাইসে দেখেন এখানে লেখা রয়েছে। তো এইভাবে প্রত্যেকটার তথ্য উপাত্ত আমাদেরকে সঠিক রাখতে হবে। এরপরে হিস্টোরি অফ প্রেজেন্ট ইলনেস, তার কি হিস্টোরি ছিল, সেখানে এক্সামিনেশনে কি কি পেয়েছিল সেটা দিয়েছে, এবং মেন্টাল স্টেট অফ দ্য পেশেন্ট সেখানে কি ছিল সেটা দিয়েছে। এরপরে তার এই যে রিপোর্ট গুলো আছে, ঠিক আছে, টোটালিটি রিপোর্টারাইজেশন, এখানে দেখেন আমাদের হোমিওপ্যাথিতে কিন্তু আরো কিছু জিনিস লাগে অন্যান্য গবেষণা থেকে। আমাদের যেমন আমরা রেপার্টরি যদি করি তাহলে ওই যে দেখেন বরিক ক্লিনিক্যাল রেপার্টরি, অর্থাৎ বরিক রেপার্টরি থেকে কোন কোন রুব্রিকটা নিয়েছে এবং সেই রুব্রিক অনুসারে কি মেডিসিন দেওয়া হয়েছে, এই টোটাল বিষয়গুলো কিন্তু এই যে প্লাটিনাম মেটালিকা, তাহলে প্লাটিনাম মেডিসিনটা দিল,
এবং কত তারিখে দিল, এগুলো কিন্তু সব A to Z উল্লেখ করা হয়। এবং দেখেন রেসপন্স, প্রেসক্রিপশন, এসএলতেছে স্যাকলাক, ঠিক আছে। তো এই স্যাকলাক দিচ্ছে, তাহলে এইভাবে 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 এরপরে কি হলো, স্যাকলাক দিল কতদিন গেল, ডিসেম্বর পর্যন্ত গেল। এরপরে দিল আর্সেনিক অ্যালবাম 30, ঠিক আছে। এটা খাওয়ার পরে এরপরে গেল ব্রানিয়া গেল, তারপর ভিয়েটনাম অ্যালবামে গেল, পালসিটিলা গেল, এইভাবে তারপর আবার প্লাটিনামে গেল। এইভাবে কিন্তু আপনার ওষুধটা হলো। এবং কোশ্চেন এর অ্যান্সার, এখানে কিন্তু কোশ্চেন থাকতেছে, তার অ্যান্সার দিচ্ছে, স্কোরিং থাকতেছে, এই বিষয়গুলো কিন্তু আমাদের জানতে হবে। এবং কনক্লুশন, তারপর ডিক্লারেশন অফ পেশেন্ট কনসেন্ট, অর্থাৎ পেশেন্টের অনুভূতি, এগুলো সব দিতে হয়। এবং সব থেকে বড় গুরুত্বপূর্ণ বিষয় সাইটেশন, অর্থাৎ রেফারেন্স, আপনার যে তথ্যগুলো যার কাছ থেকে নেওয়া হচ্ছে, এখানে 22টা পেপারের বিভিন্ন গবেষণাপত্রে রেফারেন্স দেওয়া হয়েছে, ঠিক আছে। এইভাবে কিন্তু আপনার এক একটা গবেষণাপত্র করা হয়। ইন্ডিয়াতে এইভাবে বহু গবেষণা করছে, প্রত্যেকটা ডিজিজের উপরে করছে। তবে আমি মনে করি আপনারা এখন থেকে সিদ্ধান্ত নেন, বাংলাদেশে গবেষণা হবে, রিসার্চ হবে, আমাদের যেহেতু গেজেটে আছে, আপনাদের মধ্য থেকেই সেই যোগ্য ব্যক্তি যারা হবে তাদের সুযোগ থাকবে নিজেরা গবেষণা করে সে গবেষণাপত্র জমা দেওয়া। সেই গবেষণা যেহেতু আমাদের কাউন্সিল হওয়ার পরে কিন্তু গবেষণা একটা আলাদা সেক্টরে হবে, এবং সেই সেক্টরে আপনার গবেষণাপত্র আপনি জমা দিবেন। এখন থেকে স্বপ্ন দেখা শুরু করেন, কারণ আজকে আপনি যেটা স্বপ্ন দেখবেন, আপনি যদি মনে করেন সূর্যের কাছে যাবেন, চাঁদ তো অবশ্যই পাবেন। আপনার যদি ইচ্ছা থাকে 10 তলায় ওঠার, আপনি 5 তলায় এমনিতেই যেতে পারবেন। আমি মনে করি এই ধরনের ট্রিটমেন্ট হচ্ছে, এবং এই ধরনের রিসার্চ পেপার তার প্রমাণ যে এখানে পরিবর্তন হয়, ঠিক আছে। এই ধরনের রিসার্চ পেপার আমরা বেশি বেশি পড়বো, আমরা জানবো। তো যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। কারো কোনো প্রশ্ন আছে থাকলে করুন, না হলে আমি 3D অ্যানিমেশনে যাব। স্যার আজকে নেই। ঠিক আছে, তো আপনারা কিন্তু এই বিষয়গুলো পড়বেন। আর হোমিওপ্যাথিতে এই ধরনের ক্যান্সার পেশেন্ট কিন্তু বর্তমানে চিকিৎসা হচ্ছে এবং ভালো পরিবর্তন আছে, যেখানে মডার্ন মেডিসিনে কিন্তু খুব ভালো রেজাল্ট দেখাতে পারছে না। তাদের যেমন থ্যালাসেমিয়া পেশেন্ট কিছুদিন পর রক্ত দিচ্ছে, এটা কিন্তু কোনো সলিউশন না। 7 দিন পর রক্ত দিয়ে যাচ্ছে, ক্রস ম্যাচ করতেছে, রক্ত দিচ্ছে। রক্ত দেওয়ার পরে প্রথমে বাচ্চার অ্যালার্জি ছিল না, রক্ত দেওয়ার পর প্রচুর অ্যালার্জি দেখা দিল। কারণ কি, তার রক্তর যে যেটা দেওয়া হয়েছে শরীরে, সেটা কি করেনি, শরীরে সঠিকভাবে ম্যাচ করেনি, যার কারণে প্রবলেম হয়েছে। এই জন্য আমরা এই বিষয়গুলো কিন্তু খেয়াল করব। আমরা যখন এই বিষয়গুলো খুব ভালোভাবে জানতে পারবো, শিখতে পারবো, তখন কিন্তু আপনাদের কাছে এই বিষয়টা একদম সহজ হয়ে যাবে। এই ধরনের ক্যান্সার পেশেন্ট ট্রিটমেন্ট করার কোনো ব্যাপারই হবে না। আপনি মনে করবেন যে এ তো আমার কাছে একদম নর্মাল ব্যাপার, ঠিক আছে। আপনার এগুলো নিজে থেকে বুঝতে পারবেন যে না, আপনার কাছে কোনো টেনশনই হবে না যে এই ধরনের পেশেন্ট। এখন হয়তো অনেকের কাছে মানে ক্যান্সার পেশেন্ট দেখবো, এত জটিল পেশেন্ট আমি মনে হয় পারবো না, কিন্তু আপনি যখন ভালো অভিজ্ঞ হবেন তখন বলবেন যে না, আমি ক্যান্সার পেশেন্টই বেশি দেখবো। কারণ এগুলো আরোগ্য হয়, রুগী বোঝে, এবং একটা দুইটা পরিবর্তন হওয়ার সাথে সাথে কিন্তু আপনার সুনাম চারিদিকে ছড়িয়ে পড়বে। আমার মনে হয় আপনারা ব্লাড সেল টাইপ অফ সেল এখান থেকে দেখেন। তাহলে আমাদের কোষের মধ্যে, কোষটাই হচ্ছে সেল, ব্লাড সেল। রক্ত এক প্রকার কি কোষ। তো এই যে স্টিম সেল আমি যেটা বর্ণনা করেছিলাম, অর্থাৎ হাড়ের ভিতরে থাকে, মজ্জাতে থাকে, তাহলে এখান থেকে আমাদের অস্টিওব্লাস্ট হচ্ছে, হাড় তৈরি হচ্ছে, প্রত্যেকটা বিষয় রয়েছে। তো এই কোষটা আমরা তো দেখলামই, এইটার পরে যাই। তাহলে আমাদের রেড ব্লাড সেল, আমাদের মূল আজকের আলোচনা ছিল কি, এই রেড ব্লাড সেল, এটা নিয়ে কিন্তু মূল আলোচনা, এবং হোয়াইট ব্লাড সেল। তাহলে আমাদের কোষের মধ্যে এইগুলো
এই যে টি লিম্ফোসাইট বি লিম্ফোসাইট আমি বলেছিলাম, দেখেন নিউট্রোফিল লিম্ফোসাইট, এই যে নিউট্রোফিল লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট, ন্যাচারাল কিলার সেল, ইসোনোফিল, ব্যাসোফিল, মোনোসাইট, দেখা যাচ্ছে মোনোসাইট। এই মোনোসাইট কিন্তু ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া আপনার ভাইরাস ব্যাকটেরিয়াকে খেয়ে ফেলে। এই যে টি সেল, বি সেল, এই বিষয়টাই কিন্তু আপনাকে মূল বোঝার বিষয় রয়েছে। ইনফেকশন হলে কিভাবে কাজ করে ইনঅ্যাক্টিভ ইমিউনিটি, এখানে দেখেন আমাদের ইমিউন সিস্টেম কিভাবে কাজ করছে। এই যে একটা ইনজুরি হলো না, তো আমাদের এই লিউকোমিয়া এই ধরনের পেশেন্ট হলে কি কোনো জায়গা কেটে গেলে যে রক্ত বের হবে, সেই রক্তটা কিন্তু অনেক রোগ আছে যে রোগ হলে আমাদের শরীরের রক্ত থামে না। বলতে পারবেন রোগগুলোর নাম কি? বেশ কয়েকটা ডিজিজ আছে যে ডিজিজ হলে আমাদের রক্ত প্রবাহ থামে না। ঠিক আছে, আপনারা আগামী ক্লাসে এই বিষয়গুলো পড়ে আসবেন। আগামী ক্লাসে আপনারা এটা পড়বেন, আর এই বিষয়ে যদি কারো কোনো যদি প্রশ্ন থাকে আপনারা সেটা করবেন। এবং আমি মনে করি আপনারা অবশ্যই একটু বাড়িতে যদি আপনারা ক্লাসের আগে যদি এই বিষয়গুলো পড়েন তাহলে আপনাদের ভালো লাগবে, বুঝতে সুবিধা হবে, আপনারা প্রশ্ন করতে পারবেন এবং প্রশ্নের যথার্থ উত্তর যখন আপনি পাবেন মিলিয়ে দেখবেন তখন আপনার ভালো লাগবে। আর সব থেকে ভালো লাগা আসবে যখন আপনি একজন রোগীকে সুস্থ করবেন এই ধরনের রোগের চিকিৎসার মাধ্যমে। তো শুভরাত্রি, এতক্ষণ আমার সাথে থাকার জন্য। এবং আগামী ক্লাসে কিন্তু অবশ্যই এই বিষয়গুলো পড়বেন এবং